আজকে থেকে বলা যেতে পারে নির্বাচনী কাউন্টডাউন আসলে স্টার্ট। হাতে গুনে গুনে আর মাত্র 11 দিন আছে। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো ভীষণ রকমের তার নির্বাচনী প্রচারে রয়েছে, আর রাজনৈতিক দলের বাইরে বিশেষ করে গণমাধ্যম ভোটের হিসেব নিকেশে আছে। কোন প্রার্থী কেন কোন কারণে ভোট তার দিকে টানবে সেই হিসেব নিকেশ মোটামুটি প্রায় সবগুলো মিডিয়াই করছে, আর সাধারণ মানুষ সেটার উপরে নির্ভর করছে গণমাধ্যম কি বলছে এবং এই মুহূর্তে মাঠে যে রাজনীতিবিদ রয়েছেন তিনি আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন তা মিলছে কিনা। সেই হিসেব নিকেশের কাজেই আজ আমরা বসেছি। দীর্ঘদিন ধরে এই হিসেব নিকেশ, বিশেষ করে নির্বাচনী হিসেব নিকেশ যিনি করে আসেন সেরকম একজন ব্যক্তিত্বই আজকে আমাদের সাথে রয়েছেন, মাহবুব হাসান। মাহবুব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক মাহবুব হাসান আমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। মানে হিসেব নিকেশ তো শুধু আমি একা করিনি, আপনিও আমার সঙ্গে ছিলেন। কম মাহবুব, বড় আমি যদি বলি যে আমাদের প্রায় 3টা নির্বাচনে একসাথে হিসেব নিকেশ করার সুযোগ হয়েছে। জি, যদিও সেই 3টা হচ্ছে বলা হয়ে থাকে যে বিতর্কিত নির্বাচন, কিন্তু 2008 থেকে যদি আমরা ধরি সেক্ষেত্রেও কিন্তু আমাদের একসাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কাজটা করেছিলাম 91, 96, 2001 এবং 2008 সালের নির্বাচনকে ধরে। আমরা যখন কাজগুলো করেছি সেটা 2024 সালের যে নির্বাচন, শেষ বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনের সময় আমরা এই 4টা নির্বাচনকেই বেস ধরেছি। কারণ স্বাভাবিকভাবেই এই 4টা নির্বাচনকেই বলা হয় যে ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন হয়েছিল। স্বাভাবিকভাবে তো এখনো রেফারেন্স বলতে তো আমাদের এই 4টাই আছে। আর একেবারে, এবং এবার মানে 2026-এর নির্বাচনে এসেও কিন্তু আসলে আমাকে সেই 91 থেকেই শুরু করতে হচ্ছে। আমরা যেমন এর আগে আলাপ করছিলাম যে 91-এর নির্বাচনের সাথে 2026-এর নির্বাচনের আসলে অনেক মিল আছে, সেই জায়গাটা থেকে একটু শুরু করতে চাই মাহবুব, যে ঠিক কি মিল দেখতে পাচ্ছেন, কি অমিল দেখতে পাচ্ছেন একেবারে যেটা আমরা ক্রেডিবল নির্বাচন বলি তার শুরু থেকে এখন পর্যন্ত। আমি যদি ভোটারদের ক্যারেক্টার বা যেহেতু ভোটারদের নিয়ে কাজ করেছি, আমি ভোটার হিসাব নিয়ে, ভোটারদের না, ভোটের হিসাবগুলো নিয়ে দেখেন, এবার 4,32,00,000 ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। প্রথমবার এই জন্য বলছি যে 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন তারা তো আসলে কোনো ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন সেরকমটা 2014, 2018, 2024 কোনোটাই হয়নি। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে এই যে 4,32,00,000 মানুষ বা ভোটার, তারা সবাই, তাদেরকে আমরা তরুণ ভোটার বলি কারণ তাদের বয়স 18 থেকে 33। এরা এবার প্রথমবার ভোট দেবেন একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যদি আমরা এটা পাই, আশা করছি। হ্যাঁ, সবাই আশা করছে, সেরকম দেশবাসী আশা করে। তার মানে এরা প্রথমবার ভোট দিতে চলেছেন। এর বাইরে যে ভোটাররা আছেন, যেটা প্রায় 8,40,00,000 মতো, এই ভোটাররা কিন্তু 91, 96 এবং 2001 সাল বা 2008 সালের যে ভোটের প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে ফলো করবেন। মানে স্বাভাবিকভাবেই আমরা সবগুলো নির্বাচনে দেখেছি 91 থেকে 96, 96 থেকে 2001, 2001 থেকে 2008 সবগুলো নির্বাচনে 7% ভোটার সবসময় এই দল থেকে ওই দলে সুইং করেছে। মানে জয় পরাজয় নির্ধারণ করে এই 7% মানুষ ভোটের। 7% জয় পরাজয় নির্ভর করে, কিন্তু নিশ্চয়ই এর বাইরে আরো কিছু ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরগুলি আসলে কি কি? আমি যদি এবারে নির্বাচনে মুখ্য ধরি, যে তরুণ একটা বড় ফ্যাক্টর, নারী একটা বড় ফ্যাক্টর, সংখ্যালঘু, ধর্ম, এই ফ্যাক্টরগুলি বলা হচ্ছে, মানে বিশ্লেষক যারা তারা বলছেন যে এই ফ্যাক্টরগুলি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে এবারে নির্বাচনে। আমি তরুণদের ব্যাখ্যাটাতেই যদি আসি, যে আপনি বলছিলেন যে 4 কোটি প্লাস, মানে প্রায় 1/3 ভোটার হচ্ছে এবার তরুণ ভোটার। এই ভোটাররা ঠিক কোন জিনিসটা হিসেব করবেন এবারের ভোটে আপনার কাছে মনে হয়? প্রথমবার তো সে দিচ্ছে বুঝলাম, কিন্তু এর বাইরে তার হিসেব নিকেশ আর কি থাকবে? আচ্ছা, এবার এরা প্রথম ভোট দেবেন এবং ওনারা 2024-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ওনারাই মেইন ক্যারেক্টার। স্বাভাবিকভাবেই তারা এমন একটা সরকার নির্বাচন করতে চাইবেন যে সরকারটা তাদের কথা বলে। এখন তারা কি মন মানসিকতা ধারণ করে? তারা রাজনীতি সচেতন, তারা তথ্য প্রযুক্তি নির্ভর কাজকর্ম করতে পছন্দ করে, বিশ্বের সঙ্গে কানেক্টেড থাকে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সরব। সুতরাং আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করেন তাহলে তাদের ভোটের প্যাটার্ন বা ক্যারেক্টারটা কিছুটা হলেও আঁচ করা যায় বলে আমার ধারণা। না হলে তো তাদের কোনো রেফারেন্স আপনার সামনে নাই।
এই 4,32,00,000 আচ্ছা, মানুষ। এরা কি রাজনীতি সচেতন বলে আপনার কাছে মনে হয়, নাকি আসলে তারা খুব বেশি, আমরা যেটা বলি যে আমাদের নিজেদের ঘরেও আসলে এরকম টিনেজার আছে বা নতুন ভোটার আছে, তারা যেটা দেখি যে খুব বেশি ক্যারিয়ার ফোকাসড, ভবিষ্যৎ তার কি হবে, কিভাবে এবং কোন দল আসলে এই নিশ্চয়তা দিবে, সেই জায়গাটি কি আপনার কাছে মনে হয় যে তারা আসলে ক্যারিয়ার ফোকাসড ও সেলফ ফোকাসড? কোনটা মনে হয় আপনার কাছে, রাজনৈতিক সচেতনতা নাকি মানে ব্যক্তিকেন্দ্রিকতা? হ্যাঁ, যদি ব্যক্তিকেন্দ্রিকতা এদের থাকতো তাহলে তো 24 এভাবে রাস্তায় নামার কথা না, মানুষের মানে গুলির সামনে দাঁড়ানোর কথা না। সুতরাং আমাদের হয়তো মনে হচ্ছে আমার আপনার বাসায় যে বাচ্চাটা আছে এর ক্যারেক্টার দেখলেই কিন্তু বোঝা যায়, সে খুব প্রতিক্রিয়া দেখায় যে কোনো কিছুতেই, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফলো করলে দেখবেন সে হয়তো আমাদের মতো করে ভাবছে না, কিন্তু সে হয়তো বিশ্ব রাজনীতিটা ওইভাবে সে বাংলাদেশে সে আশা করে যে বাংলাদেশটা বিশ্বের অন্যান্য দেশের মতো মানে চলুক, যে কারণে তার ভাবনাগুলো হয়তো আমরা পড়তে পারছি না বা তারা আমাদের বোঝাতে পারছে না। কিন্তু আমি এটা কনফার্ম যে রাজনীতি তো সব কিছু নির্ধারণ করে, সব কিছু নিয়ন্ত্রণ করে, রাজনীতির বাইরে তো কেউ না। তাদেরও এক ধরনের রাজনীতির মানে ভাবনা নিশ্চয়ই আছে, সেই ভাবনাটা হয়তো আমি বাবা হিসেবে পড়তে পারছি না, কিন্তু তার অবশ্যই আছে। তাহলে এখানে একটা প্রশ্ন করি মাহবুব, সেটা হচ্ছে যে যখন তার একটা নিজস্ব রাজনীতি আছে এই তরুণ ভোটারের, তখন কি সে আমাদের আগের জেনারেশন, আমার জেনারেশন বা তার আগের জেনারেশন, যারা মার্কা এবং দলের উপর নির্ভরশীল, চেহারার উপর নির্ভরশীল বা পরিবারতন্ত্রের উপর নির্ভরশীল, এই প্রজন্ম কি সেখানে বদল আনবে মনে করেন? এটা আসলে মানে আমি ধারণা করে বলতে পারি, কিন্তু আমার কাছে কোনো রেফারেন্স নাই মানে এরা কি করবে। আপনি যদি আমাকে বলেন যে বাকি যে 8,40,00,000 ভোটার, তাদের প্যাটার্নটা ধরে দেন, প্যাটার্নটা ধরা যাবে, কিন্তু এদের প্যাটার্ন তো ধরা যাবে না, এরা এখনো কখনো ভোটই দেয়নি। এবার যদি তারা ভোট দেয়, কত শতাংশ মানুষ ভোট দিল, সেই হিসাবটা করে তারা কাদেরকে বেছে নিল, তখন আপনি একটা রেফারেন্স দিতে পারবেন। কিন্তু এরা কি আসলে মার্কা দেখে দেবে নাকি তারা, তবে হ্যাঁ একটা বিষয় আপনি দেখেন, খেয়াল করেন, যে পরিবার থেকে সে উঠে আসছে সেই পরিবারের একটা রেফারেন্স থাকে, সে হয়তো তার নিজস্ব চিন্তাভাবনা সে তার পরিবার বা সমাজে সে দেবে, কিন্তু যে বিএনপি ঘরানার একটা পরিবার থেকে যে উঠে আসছে সে সারাক্ষণ দেখবে যে তার পরিবারের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছে, একটা মধ্যপন্থার আলাপ তার মধ্যে আছে। যে ধরেন কোনো কট্টর ফ্যামিলি থেকে উঠে আসছে সে তখন ওই ভাবনাগুলো তার মধ্যে আসবে, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও আমার মনে হয় যে তারা একটু আলাদা করে, কারণ তাদের সামনে তো একটা অবারিত বিশ্ব, যে কারণে সে এখান থেকে ইন্ডিয়ান পলিটিক্সটা পড়তে পারে, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্সটা পড়তে পারে, স্বাভাবিকভাবে তার ভাবনার তো একটু অন্যরকম হবে। এবার যদি আরেকটা পক্ষকে আমি দেখি যে নারী ভোটার, আমরা জানি যে প্রায় 20 লাখের তফাৎ আছে পুরুষ ভোটারের সাথে নারী ভোটারের, একেবারেই বলা যায় যে সমান সমান আসলে 6,28,00,000 একেবারে, আর পুরুষ হচ্ছে সম্ভবত 6,48,00,000। হ্যাঁ, সো একদম এই 20 লাখের ডিফারেন্স, তার মানে একটা বড় ফ্যাক্টর নারী ভোটার। এই জায়গাটায় মানে এতদিন ধরে আমরা যেটা দেখছি যে নারী ভোটারের উপস্থিতি এবার বাড়বে নিশ্চিতভাবে, সবাই বলছেন। মানে এটা কিন্তু অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমি সেটা নারীর জন্য, নারীর অনেকে বলছেন নারী ভোটার বাড়বে, কেন বাড়বে মনে হচ্ছে আর কেন বাড়বে না মনে হচ্ছে, আমি দুই দিকেই আপনার যুক্তিটা চাই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে কোনো দল, মানে কোনো না, সব দলই নারীদেরকে খুব মানে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। যেমন বিএনপি ফ্যামিলি কার্ডটা দেবে নারীর নামে, মানে ওই বাড়ির যিনি নারী কর্ত্রী যিনি, তার নামে হবে। এটা স্বাভাবিকভাবেই এটা ভোটের একটা অ্যাট্রাক্ট করার চেষ্টা। আবার জামাত ইসলাম বহুদিন ধরেই তারা তাদের নারী কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এক ধরনের প্রচারণার মধ্যে তাদেরকে ভোটে আনার, কিন্তু এটা সত্য যে আমরা কখনোই নারীদেরকে সেইভাবে ভোট দিতে দেখিনি। পুরুষের চাইতে নারী ভোটের কাস্টিং কম হয়, সবসময় বেশ কম থাকে। কিন্তু এবারে যেমন নানান ধরনের প্রচারণা আছে, নিরাপত্তা ইস্যু হতে পারে এক, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেভাবে লিখছে বলছে, সম্প্রতি আমেরিকান এম্বাসি তারা তাদের নাগরিকদের জন্য একটা সতর্কতা দিয়েছে। সব কিছু মিলিয়ে নারী যদি দেখে যে সে ভোটকেন্দ্রে নিরাপদ না, এখন ধরেন ভোটকেন্দ্রে একটা সমস্যা তৈরি হলো, একজন নারীর সেখান থেকে বের হয়ে আসা আর একজন পুরুষের বের হয়ে আসা, এটা একটা তফাৎ আছে।
কারণ পুরুষটা যে কোনো দিক দিয়ে যে কোনোভাবে সে মানে তার নিরাপত্তা ইস্যু আর নারীর নিরাপত্তা ইস্যুটা কিন্তু ভিন্ন। সেই জায়গায় সে যাবে কিনা ভোট কেন্দ্রে, আমাদের রাজনৈতিক দলগুলো সেই তাদেরকে নিশ্চয়তা দিতে পারবে কিনা, এর উপরে নির্ভর করবে যে নারীরা ভোট কেন্দ্রে যাবেন কি যাবেন না, কত শতাংশ যাবেন। আচ্ছা, কিন্তু নারী ভোটার যে বেড়েছে এবং ভোট দিতে ইচ্ছুক বেড়েছে, আপনার কাছে তো সেটা মনে হয় যে ইচ্ছার সংখ্যাটা বেড়েছে? মানে আমি যদি, যেহেতু আপনার দীর্ঘ কাজ করার একটা অভিজ্ঞতা আছে, যে আমি যদি 91 থেকে এই পর্যন্ত দেখি নারী ভোটারের উপস্থিতি, তাদের আগ্রহ, মানে নারী ভোট আগ্রহ তো বেড়েছে মানুষের। এবং আরেকটা জিনিস হচ্ছে যে প্রভাবিত ভোটার, মানে নারী তো মূলত প্রভাবিত ভোটার, সে হয় তার নেতা দ্বারা প্রভাবিত হচ্ছে, স্বামী দ্বারা, সন্তান দ্বারা, ভাই দ্বারা প্রভাবিত হচ্ছে। এবার কি সেই প্রভাবিত ভোটারের জায়গাটায় কোনো হেরফের দেখেন কিনা? মানে তারপরে কি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতা এসছে, নাকি আসলে এখনো প্রভাবিত আছে বলে মনে করেন? ওই ভোটের বুথে যাওয়ার পরে মানে কখনোই যে নারী প্রভাবিত ভোটার ছিল এই প্রভাবটা সে নিজে নিজে নিয়ে নিয়েছে। ধরেন আমি কিন্তু কোনোদিন, আমি আপনাকে বাইরে প্রভাবিত করতে পারি, কিন্তু যে ভোটের যে বুথ যেখানে আপনি সিলটা মারবেন সেটা তো ঘেরা, ওখানে তো আপনি একা, ওখানে আল্লাহ ছাড়া কেউ নাই। না, কিন্তু আমার ভাই বলে দিছে যে তুমি ভাই ধানের শীষে ভোট দিবা, হ্যাঁ, অথবা আমার স্বামী বলে দিয়েছে যে তুমি কিন্তু নৌকায় ভোট দিবা। সো প্রচুর নারী ভোটার আছে যারা আসলে শুধুমাত্র এই প্রভাবিত হয়ে ভোটটা দেন। এটা তো বলতে পারছি না আমি, কারণ হচ্ছে যে ওখানে কিন্তু সে একা, আমি তাকে প্রভাবিত করলাম কিন্তু তারপরেও সিদ্ধান্ত সে নিচ্ছে। আমি তাকে বললাম যে আপনি ধানের শীষে ভোট দিয়েন ফারহানা, আমি এটা খুব পছন্দ করি, বা নৌকায় ভোট দিন, এটা আমি খুব পছন্দ করি, আপনি প্লিজ এবার দিয়েন, একটু দেখেন কি হয়। আপনি ওখানে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসলেন, এসে বললেন যে হ্যাঁ আমি মাহবুব ধানের শীষ বা নৌকায় দিয়েছি। এটা প্রমাণ করব কি করে? আমি খুব খুশি, আপনিও খুশি। সুতরাং নারী যে আমরা যে বলি যে একজনকে প্রভাবিত করা যায়, প্রভাবিত সে আসলে আগেই হয়ে যায়, মানে সে রেডি, সে সিদ্ধান্তটা কিন্তু প্রত্যেকটা মানুষ তার স্বামী পছন্দ করে, সেও পছন্দ করে। এখন সে স্বামী দ্বারা প্রভাবিত হয়ে, এখন আপনি পাকিস্তানের ক্রিকেট টিমকে পছন্দ করেন, আপনার স্বামী যদি ভারতীয় দলকে পছন্দ করে, আপনারা কিন্তু সেখানে পাশাপাশি থাকেন, পাশাপাশি ম্যাচ দেখেন, তো ওটা তো সমস্যা না, নারী আসলে হয়ে যায়, হয়তো তার স্বামীকে বেশি ভালোবাসে। কিন্তু ঘটনা হচ্ছে যে এবার যেহেতু নারীদের উপস্থিতি বাড়ছে, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে একটা তো হচ্ছে কেন্দ্রের নিরাপত্তা দেওয়া গেলে নারী ভোটাররা যাবেন এবং ভোটের টার্নআউট বাড়বে, কিন্তু নেতা নির্বাচনের ক্ষেত্রে বা আমার কাকে আমি নির্বাচিত করতে চাই, সেক্ষেত্রে নারী ভোটাররা কোন দিকটা বেশি প্রাধান্য দিবেন বলে আপনার কাছে মনে হয়? মানে কোন প্রার্থীর জয়ী হয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি? মানে তার আগে আমি একটু বলি, ভালোবাসা দেখাচ্ছেন, নাকি আসলে যিনি আমাকে সামাজিক নিরাপত্তা দিচ্ছেন, আমাকে ব্যবসায়িক নিরাপত্তা দিচ্ছেন, যিনি আসলে একটা নারীর স্বাধীনতার জায়গায় দাঁড় করাচ্ছেন নারীকে? আমার মনে হয় যে এখানে নিরাপত্তা ইস্যুটাই সবচেয়ে সামনে আসবে। মানুষ আসলে খুব বেশি কিছু চায় না, মানুষ চায় নিরাপত্তা, স্বাস্থ্য, তার সন্তানের শিক্ষা, দ্রব্যমূল্য কিছুটা কমিয়ে রাখা। এর বাইরে মানুষের তেমন কিছু চাওয়ার নাই আসলে সরকারের কাছে। নিরাপত্তাটা ফার্স্ট। এখন যারা তাকে নিরাপদ রাখতে পারবে তাদেরকে, আমরা গ্রামগঞ্জে সবসময় দেখেছি, আমি গ্রামের ছেলে, আমি দেখেছি যে এত কিছু এমপি সাহেবের কাছে তাদের তেমন কিছু চাওয়ার নাই। এমপি সাহেবের কাছে চাওয়া যে নিরাপত্তা ইস্যু তৈরি করছে তাকে থামিয়ে রাখা, এর বেশি কিছু না। যে তার জমিটা দখল করতে যাচ্ছে তাকে থামিয়ে রাখা, এর বেশি কিছু সে চায় না তার কাছে। সুতরাং এটা যে দিতে পারবে মনে করে সে তার কাছেই যাবে। যে কারণে দেখবেন যে যখন জোয়ার জিনিসটা কি, জোয়ার হচ্ছে যে ও সরকারে আসছে, এটা যখন মানুষ কনফার্ম হয়ে যায় যে এ দল সরকারে আসছে, তখন সবাই মিলে এ দলকে ভোট দেয়, কারণ এ দলের এমপি চায় সে সেখানে, যাতে সে এ দল তার ওইখানে নিরাপত্তা দিতে পারে, তার কথাগুলো সে বলতে পারে, তার পরিচিত মানুষটার কাছে গিয়ে দাঁড়াতে পারে যে ভাই আপনি তো সরকারে আছেন, আপনি এটা এনে দেন। যে কারণে এই জোয়ারটা হচ্ছে এইটা, এই 7% মানুষ, এই 7% মানুষ নির্ধারণ করে দেয় যে এপাশ থেকে ওপাশে যায়। আর নারী যদি বেশি ভোটে আসে, এরা কিন্তু নির্বাচনে জয় পরাজয় বিরাট ফ্যাক্টর হবে। কিরকম? মানে আমি যদি আগের ইতিহাস ধরে নেন আমি যদি 91 সালের কথা বলি, 91 সাল
ভোট পড়েছিল 55%। 91 সালের আগে একটা বড় গ্যাপ ছিল। এরশাদ সরকারের 9 বছরে কোনো ইলেকশন হয় নাই, সব দল নির্বাচনে অংশ নেয়নি। আওয়ামী লীগ একবার নির্বাচনে অংশ নিয়েছিল, বিএনপি নির্বাচনই করেনি, বড় দল করেন, এরশাদ তার মতো করে নির্বাচন করেছে। এই নির্বাচনটা দেশের মানুষ মনে করে না যে সেখানে ভোটের কাস্টিং অনেক বেশি ছিল, ভোট তখন জালিয়াতির ভোট এরশাদের সময় হয়েছে। কিন্তু তারপরে দেখেন 91-এ যখন একটা গণ অভ্যুত্থান হলো, এরশাদের পতন ঘটলো, তারপরে সব দল মিলে নির্বাচন করলো, ভোটের কাস্টিং 55%। কারণ মানুষের ভোট দেওয়ার অভ্যস্ততা ছিল না। এখন আমার তো সন্দেহ হয়, সবাই বলছে, আমার সন্দেহ হয় এবার ভোটের কাস্টিং কম হবে, কারণ মানুষের ভোট দেওয়ার আমরা এই আলাপে যাব মাহবুব, কারণ হচ্ছে সেই ডেমোগ্রাফি হিসাব করে আপনি আসলে কিভাবে অঙ্কটা মেলাবেন সেখানে যাব। তার আগে এই ফ্যাক্টরগুলো একটু শেষ করে ফেলি। সেটা হচ্ছে যে আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে ধর্ম কার্ড খেলছে প্রায় সবগুলো রাজনৈতিক দল, এবং ধর্ম নিয়ে আলোচনাটাও সবচেয়ে বেশি হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? ধর্ম সবসময় কার্ড ছিল, সব দল ধর্মকে ব্যবহার করেছে। দেখেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, তিনি ওমরা করে এসে নির্বাচন ক্যাম্পেইন করেছেন, তসবিহ হাতে মাথায় হিজাব পরে। হ্যাঁ, সবগুলো দলের এর আগে দেখবেন খালেদা জিয়াও শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী ক্যাম্পেইন শুরু হয়। এবারও দেখেন যে অনেক দলের টুপি পরে, এমনকি এনসিপির নেতারাও, না এই যে বিপ্লবী কমিউনিস্ট পার্টি, হ্যাঁ, ওনারাও টুপি পরেই। সুতরাং এই কার্ড, আর এটা শুধু বাংলাদেশ কেন বলছেন, এটা তো সারা পৃথিবীতেই, শুধু ধর্ম না, মানে যে কোনো একটা ইস্যু, ধরেন কট্টর আর লিবারেল, সারা পৃথিবীতে দুটো রাজনৈতিক দল থাকে, দুই ঘরানার রাজনৈতিক দল থাকে। সুতরাং আপনি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতেও ধর্ম দারুণভাবে প্লে হয় না, কিন্তু বাংলাদেশে আসলে এতটা নজরে এতটাই কি ছিল কখনো যে আমার মদিনা সনদ অনুযায়ী আসলে আমার সরকার গঠন হবে, আমি আসলে শরিয়া আইন এখানে আসবে, এত মানে ইসলামপন্থীদের যে বয়ান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই আলাপ কিন্তু আসলে আমি বলবো 2026-এর আগে আমার কখনো এইভাবে চোখে পড়ে নাই, যদিও জামাত ইসলামের আগেও দুবার ইলেকশন করেছে। মানে সামনে তো আপনার আর কোনো বয়ান নাই, ধর্ম ছাড়া কোনো স্ট্রং বয়ান তো আপনি দিতে পারছে না কোনো রাজনৈতিক দল। যে কারণে আপনি তো, আমরা গত 17 বছর উন্নয়ন, এই একটা বয়ান আমরা দেখেছি, পাশাপাশি দুর্নীতি চলেছে। মানুষ তো আসলে কোনো বয়ান নাই, তাই ধর্ম বয়ান। আপনি তো মানুষকে অন্য কিছু বোঝাতে পারছেন না। আচ্ছা, সংখ্যালঘু এবার কত বড় ফ্যাক্টর হতে পারে? সংখ্যালঘু হুকুম ইন্টারেস্টিং। সংখ্যালঘু ভোটার, যেমন বিবিসি একটা রিপোর্ট আমি এর আগে দেখছিলাম, সেখানে হিন্দু ভোটার উল্লেখযোগ্য সংখ্যায় আছে বলে তারা বলছে এরকম: যশোর 3, 4, 5, 6, খুলনা 1, বাগেরহাট 1, 3, চট্টগ্রাম 2, 5, কুমিল্লা 3, সিলেট 1, 2, হবিগঞ্জ 1, 2। এই 14টা আসনে সংখ্যালঘু ভোটাররা নির্ধারণ করবেন জয় পরাজয়। এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, আমি এটা ভেরিফাই করতে পারি নাই, তারা একটা স্ট্যাটাসে লিখছে বা তারা বলছে যে 90টা আসনে হিন্দু ভোটার 70 থেকে 1,70,000, 100 আসনে 50 থেকে 69,000, 110 আসনে 25 থেকে 49,000 হিন্দু। এখন এদেরকে যদি ভোটে আনা যায়, এবং তারা এদের ভোটে আনা কি, এদের ভোটে আরেকটা কথা একটু বলি, এটা আলাপের বাইরে, হিন্দু ভোটাররা বিরাট বিপদে, আমরা সেই জায়গাটায় যাব। এরা ভোট দিলেও বিপদে, ভোট না দিলেও বিপদে। এরা যদি ভোট না দেয়, তখন কথা হবে যে শেখ হাসিনা ওপার থেকে বলেছে, কারণ এরা সাধারণত এরকম একটা, বাংলাদেশে একটা বয়ান আছে যে হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয়। এরা যদি ভোট না দেয়, তখন মনে হবে যে শেখ হাসিনা বলেছে যে ভোট তোমরা বর্জন করো, তাই এরা বর্জন করেছে, এরা আওয়ামী লীগের দোসর। যদি এরা ভোট দিতে যায় এবং ধরে নিলাম বিএনপি জিতল, জামাত ইসলাম বলবে যে হিন্দু ভোটে জিতেছে, ওদের মারো। আবার যদি জামাত জিতে যায়, জামাতকে ভোট দেয়, বা ভোট দিতেই হবে না, জিতেই যদি যায়, বিএনপি বলবে যে হিন্দু ভোটে ওরা জিতেছে, ওদেরকে মারো ধরো। সুতরাং এই যে আপনার ভোটার সংখ্যা, হিন্দু ভোটার, এদেরকে আসলে রক্ষা করতে হবে।
না, এই রক্ষার দায়িত্ব তো আবার আমরা বেশ কিছু আসলে আমি দেখেছি, মানে সে তথ্যই দেখেছি যে জামাত ইসলাম নিয়ে গিয়েছে এবং তারা বলছে, মানে সেখানকার এলাকার নেতারা বলছেন যে আপনাদের কেন্দ্রে যাওয়ার দরকার নেই, আপনাদের নিরাপত্তা আমরা দিব। সেটাই তো বললাম। এখন বিএনপি যদি ওদেরকে গিয়ে বলে যে কেন্দ্রে যাবা, নিরাপত্তা আমি দিব, ও কি করবে? এখন দেখেন, এটা দরকার ছিল মানে নির্বাচনের আগে। আমার মনে হয় যে সব দলগুলোর এটা একটু ভাবার দরকার, এই নাগরিকদের নিয়ে একটু ভাবা দরকার। তারা যে, আপনি তো বুঝতে পারছেন আমাদের আলাপে যে এরা যে একটা সংকটের মধ্যে আছে, এটা তো সত্য। তো সেই সংকটটা রাজনৈতিক দলগুলো মিলে বসে তাদেরই একটা আলাপ করা দরকার। তোমরা নির্ভয়ে ভোট দাও, নির্দ্বিধায় ভোট দাও, আমরা সবাই মিলে রক্ষা করব। এবং এই 10% মানে মোট ভোটারের 10% হচ্ছে কিন্তু এই সংখ্যালঘু ভোটার। তো এই 10% মানুষের ভোট নিশ্চিতভাবে ম্যাটার করে, কিন্তু তারপরেও মানে কেমন ম্যাটার করে দেখেন, নিশ্চিতভাবে মানে কি, 91 সালে 1,05,00,000 ভোট পেয়েছিল বিএনপি, আওয়ামী লীগ পেয়েছিল 1,02,00,000। তার মানে 2.5 লাখ ভোটের ব্যবধান। আসনের ব্যবধান 140 আর 88, 52টা আসনের ব্যবধান। এই 2.5 লাখ ভোটার বেশি পাওয়ার কারণে বিএনপি 52টা আসন বেশি পেয়েছে। আচ্ছা, তার মানে প্রতি আসনে তাহলে কত ভোটার যুক্ত হয়েছে, মানে কতজন ভোট দিয়েছে, যেটা মানে এই সংখ্যাটা দাঁড়ালো? হিসাব করেন 2.5 লাখকে 52 দিয়ে ভাগ করেন। হাজারের না, হ্যাঁ, হাজারের ঘরে কোথাও 100-এর ডিফারেন্সে এই ভোটে বের হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কোন এলাকায় যদি নারী বেশি হয়, তরুণ বেশি হয়, সংখ্যালঘু বেশি হয়, সেই ভোটার ডিফারেন্স, মানে ভোটের ডিফারেন্স তৈরি হবে। আলাপটা আজকে এখানেই শেষ করতে চাই। ভোট কেন্দ্রে আমরা যাব, দায়িত্বশীল ভোটারের যে দায়িত্ব সেটা নিশ্চিতভাবে আমরা পালন করব, কারণ গণতন্ত্রের পথে হাঁটা আমাদের সাথে সবাইকে একসাথেই হাঁটতে পারতে হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।